প্রশ্নটা আর এটা নেই যে ইসরায়েল কি ইরানের উপর পরমাণু বোমা ফেলবে। প্রশ্নটা হলো ইসরায়েল কি পরমাণু বোমা ফেলার চূড়ান্ত প্রস্তুতি এইমাত্র শেষ করে ফেলল। দর্শক, গতকাল 23শে ফেব্রুয়ারি 2026 ইসরায়েলি মিডিয়া এবং গ্লোবাল পলিটিক্সের ভিতরের খবর থেকে এমন কিছু তথ্য ফাঁস হয়েছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যে ভাষায় ইসরায়েলি নেতারা কথা বলছেন তাতে একটা বিষয় জলের মতো পরিষ্কার, পরিস্থিতি যে কোনো মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে। আজকের প্রথম বড় ব্রেকিং, ইসরায়েলের পার্লামেন্ট মেম্বারের মুখে পরমাণু হামলার খোলা হুমকি এবং ইসরায়েলের সেই রহস্যময় টেক্সটাইল ফ্যাক্টরির আসল সত্য। আজ 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 9টায় এই খবর পড়ছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন দর্শক। শুরু করছি প্রথম পয়েন্ট দিয়ে। ইসরায়েলি ওয়েবসাইট জে-ফিটের একটা মারাত্মক রিপোর্ট গতকাল সন্ধ্যায় সামনে এসেছে। ইসরায়েলের সাংসদ, যাকে নেসেট মেম্বার বলা হয়, নিসিম ভাতুরি, তিনি একটি লাইভ ইন্টারভিউতে এমন কিছু কথা বলেছেন যা শোনার পর তড়িঘড়ি আপনাদের জন্য এই প্রতিবেদন বানাতে বসেছি। নিসিম ভাতুরি একদম পরিষ্কার ভাষায় ওয়ার্নিং দিয়েছেন, যদি ইসরায়েলের অস্তিত্বের উপর কোনো আঘাত আসে, যদি আমাদের টিকে থাকা নিয়ে প্রশ্ন ওঠে, তবে ইসরায়েল এমন সব অস্ত্র ব্যবহার করবে যা তারা আজ পর্যন্ত ইতিহাসের পাতায় কখনো ব্যবহার করেনি। এখানেই শেষ নয়, তিনি এই কথাগুলো বলার সময় ইসরায়েলের কুখ্যাত ডিমোনা পরমাণু প্ল্যান্টের কথা উল্লেখ করেন এবং অবাক করার বিষয় হলো তিনি সেটাকে একটা টেক্সটাইল ফ্যাক্টরি বা কাপড়ের কল বলে উল্লেখ করেছেন। আর ঠিক এখানেই হিসেবটা বদলে যাচ্ছে দর্শক। সিরিয়াসলি একটু ভাবুন তো, পরমাণু প্ল্যান্টকে কেউ কাপড়ের কল কেন বলবে? যারা ইন্টারন্যাশনাল রিলেশনস এবং সিক্রেট ইন্টেলিজেন্স নিয়ে একটু পড়ালেখা করেন তারা জানেন এটা ইসরায়েলের একটা বহু পুরনো কোড ওয়ার্ড। 50-এর দশকে যখন ফ্রান্সের সাহায্যে ইসরায়েল এই ডিমোনা প্ল্যান্ট বানাচ্ছিল, তখন থেকেই তারা বাইরের দুনিয়াকে বোকা বানানোর জন্য এটাকে টেক্সটাইল ফ্যাক্টরি বলে ডাকত। নিসিম ভাতুরি যখন সেই পুরনো কোড ওয়ার্ডটা আবার ক্যামেরার সামনে ব্যবহার করলেন, তখন তিনি আসলে ইরানকে এবং পুরো বিশ্বকে মনে করিয়ে দিলেন যে আমাদের হাতে ধ্বংসের চাবিকাঠি আছে এবং আমরা সেটা ব্যবহার করতে এবার আর দুবার ভাবব না। দেখুন, ইসরায়েলের একটা পলিসি আছে যাকে হিব্রু ভাষায় বলা হয় অ্যামিমিউট এবং এর ইংরেজি হলো নিউক্লিয়ার অপাসিটি বা পারমাণবিক অস্পষ্টতা। এর মানে কি? এর মানে হলো ইসরায়েল আজ পর্যন্ত একবারও অফিসিয়ালি স্বীকার করেনি যে তাদের কাছে পরমাণু বোমা আছে, আবার তারা কখনো অস্বীকারও করেনি। কিন্তু সিআইএ থেকে শুরু করে বিশ্বের সমস্ত প্রথম সারির গোয়েন্দা সংস্থা জানে ইসরায়েলের কাছে অন্তত 90 থেকে 300টি নিউক্লিয়ার ওয়ারহেড মজুদ রয়েছে বর্তমানে। ইতিহাস ঘাটলে দেখবেন 1971 সালে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে ভেলা ইনসিডেন্ট নামে একটা রহস্যময় আলোর ঝলকানি দেখা গিয়েছিল। স্যাটেলাইটে ধরা পড়া সেই ঝলকানি আর কিছুই ছিল না, সেটা ছিল সাউথ আফ্রিকা এবং ইসরায়েলের একটা জয়েন্ট সিক্রেট নিউক্লিয়ার টেস্ট। কিন্তু তারা কখনো সেটা স্বীকার করেনি। আজ যখন নিসিম ভাতুরি সেই না বলা অস্ত্র ব্যবহারের কথা বলছেন, তখন সেটা কেবল ফাঁকা আওয়াজ নয়, এটা হলো ইসরায়েলের স্যামসন অপশানের ওয়ার্নিং। স্যামসন অপশান মানে হলো, যদি আমরা ধ্বংস হই তবে আমরা পুরো মধ্যপ্রাচ্যকে সাথে নিয়ে ধ্বংস হব। আচ্ছা, এবার দ্বিতীয় পয়েন্টে আসা যাক। হঠাৎ করে এখন কেন এই পরমাণু হামলার প্রসঙ্গ এত জোরালো হলো? দর্শক, আমেরিকার স্পেশাল এনভয় স্টিভ উইটকফ ঠিক একদিন আগে একটা মারাত্মক ভীতিকর রিপোর্ট পেশ করেছেন। তিনি দাবি করেছেন ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60% উপরে নিয়ে গেছে এবং সবথেকে ভয়ের কথা, তার দাবি অনুযায়ী ইরান পরমাণু বোমা তৈরির ম্যাটেরিয়াল জোগাড় করা থেকে আর মাত্র 1 সপ্তাহ দূরে দাঁড়িয়ে আছে। মানে আর 1 সপ্তাহের মধ্যে ইরান পরমাণু বোমা ফাটিয়ে ফেলবে, টেস্ট করে ফেলবে।
গতকালই এই বিষয়ের উপরে একটি বিস্তারিত ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। আমার ওই ভিডিওতে আপনাদের মতোই একজন অত্যন্ত বুদ্ধিমান দর্শক কমেন্ট করেছিলেন, আমেরিকা তো গত 10 বছর ধরেই বলে আসছে ভাই যে ইরান বোমা বানানো থেকে মাত্র 7 দিন দূরে আছে, কিন্তু সেই 7 দিন তো আর শেষই হচ্ছে না। আমি ওই দর্শকের সাথে 100% একমত। দেখুন, গ্লোবাল পলিটিক্সে কোনো কথাই হাওয়ায় ভাসে না। যখন কোনো পরাশক্তি একবার দাবি করে কোনো কিছু, তার পেছনে একটা নির্দিষ্ট চিত্রনাট্য বা স্ক্রিপ্ট থাকে। আপনার কি 2003 সালের ইরাক যুদ্ধের কথা মনে আছে? আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ঠিক এভাবেই জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে দাবি করেছিলেন যে সাদ্দাম হোসেনের কাছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র আছে, আর সেই অজুহাতে তারা পুরো ইরাককে মাটির সাথে মিশিয়ে দিল। পরে কি দেখা গেল? পুরো ইরাক তন্ন তন্ন করে খুঁজেও একটা পটাকাও পাওয়া যায়নি। আজ কি সেই একই প্লেবুক ইরানের সাথে ব্যবহার করা হচ্ছে না? ইরানের কাছে 7 দিনে বোমা আসছে, এই ভয়টা দেখিয়ে আমেরিকা আসলে ইসরায়েলকে একটি প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা করার গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে। আমেরিকার এই রিপোর্টের পরই ইসরায়েলি শিবিরে চরম অস্থিরতা শুরু হয়েছে। ইসরায়েল খুব ভালো করেই জানে ইরান একবার পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গেলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ব্যালেন্স চিরতরে বদলে যাবে। তখন আর ইসরায়েল চাইলেই ইরানের উপর দাদাগিরি করতে পারবে না। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি ইরানের উপর একটা পুরোদমভর অ্যাটম বোম ফেলবে? দেখুন, একটা বড় সাইজের অ্যাটম বোম ফেলা মানে হলো সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেওয়া। রাশিয়া এবং চীন তখন মোটেই চুপ করে বসে থাকবে না। তাই মিলিটারি স্ট্র্যাটেজিস্টরা মনে করছেন ইসরায়েল হয়তো বড় বোমার বদলে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন ব্যবহার করতে পারে। এখন এই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমা কি ভাই? এটা হলো ছোট সাইজের পরমাণু বোমা। এর কাজ হলো পুরো শহর ধ্বংস না করে একটা নির্দিষ্ট টার্গেট, যেমন ধরুন ইরানের মাটির নিচে থাকা ফার্দো বা নাতাঞ্জ পরমাণু কেন্দ্র, সেগুলোকে পুরোপুরি ধ্বংস করা। তড়িৎ চুম্বকীয় পালস ইএমপি তৈরি করে পুরো এলাকার ইলেকট্রিক গ্রিড অকেজো করে দেওয়া। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর পয়েন্টে। এই পয়েন্টটা শুনলে আপনি বুঝতে পারবেন গেম অফ থ্রোনসের চেয়েও জিওপলিটিক্স কত বেশি ভয়ঙ্কর। দর্শক, আমরা সবাই জানি ইসরায়েলের নিউক্লিয়ার প্ল্যান্ট ওই ডিমোনা নামক জায়গাতেই অবস্থিত। আর গত জানুয়ারি মাসে, মানে এই বছরের জানুয়ারি মাসে ঠিক এই ডিমোনার পাশেই একটা ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 4.2। খবরটা শোনার পর পুরো বিশ্বের ডিফেন্স অ্যানালিস্টদের মধ্যে রীতিমতো খলবলি শুরু হয়ে যায়। প্রশ্ন ওঠে, ওটা কি সত্যি প্রকৃতির কোনো স্বাভাবিক ভূমিকম্প ছিল, নাকি মাটির নিচে ইসরায়েল তাদের পরমাণু বোমার টেস্ট করেছিল? আর ঠিক এখানেই হিসেবটা বদলে যাচ্ছে। দর্শক, খুব মনোযোগ দিয়ে পয়েন্টগুলো মিলিয়ে নিন। প্রথম সন্দেহ হলো টাইমিং। জানুয়ারি মাসে যেদিন ঠিক ওই 4.2 মাত্রার ভূমিকম্পটা হলো ইসরায়েলে, অদ্ভুতভাবে ঠিক সেই একই দিনে একই সময়ে পুরো ইসরায়েল জুড়ে ভূমিকম্প থেকে বাঁচার এমার্জেন্সি ড্রিল বা মহড়া চলছিল। সিরিয়াসলি একটু ভাবুন তো, যে মুহূর্তে আপনার দেশে ভূমিকম্পের মহড়া চলছে, ঠিক সেই মুহূর্তেই দেশের সবথেকে বড় সিক্রেট নিউক্লিয়ার যে প্ল্যান্ট, সেই প্ল্যান্টের নিচে একটা ভূমিকম্প হয়ে গেল। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। ডিফেন্স এবং ইন্টেলিজেন্সের ভাষায় কোনো বড় সিক্রেট অপারেশনকে সাধারণ মানুষের চোখ থেকে লুকানোর জন্য বা জাস্টিফাই করার জন্য আগে থেকেই এ ধরনের ড্রিল বা মহড়ার আয়োজন করা হয়, যাতে মানুষ ভাবে, ওহো, এটা তো ড্রিলের অংশ, অথবা ড্রিল চলছিল তাই আমরা বেঁচে গেছি। দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় প্রমাণ হলো সিসমিক ওয়েভ। যারা ভূতত্ত্ব বা জিওলজি নিয়ে পড়েন তারা জানেন, একটা প্রাকৃতিক ভূমিকম্পের তরঙ্গ আর মাটির নিচে হওয়া কোনো শক্তিশালী বিস্ফোরণের তরঙ্গের যে প্যাটার্ন, দুটো সম্পূর্ণ আলাদা হয়।
প্রাকৃতিক ভূমিকম্প শুরু হয় হালকা কাঁপুনি দিয়ে, তারপর সেটা বাড়ে। কিন্তু মাটির নিচে নিউক্লিয়ার ব্লাস্ট হলে সিসমোগ্রাফি হঠাৎ করে ওই গ্রাফিতে একটা বড় খাঁড়া স্পাইক তৈরি হয়। বিশ্বের বেশ কয়েকজন স্বাধীন সিসমোলজিস্ট এবং এক্সপার্টরা দাবি করেছেন ডিমোনার ওই ভূমিকম্পের ওয়েভ ন্যাচারাল ছিল না, সেটা ছিল একটা ম্যানমেড এক্সপ্লোশন বা মানুষের তৈরি বিশাল কোনো বিস্ফোরণের ফল। যদিও ইসরায়েলি অফিসিয়ালরা দ্রুত এটাকে প্রাকৃতিক ভূমিকম্প বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন সেই সময় আমি আপনাদেরকে দেখিয়েছি তারা কি বলছিল। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পেন্টাগনের করিডরে এই আলোচনা এখন ওপেন সিক্রেট। কিন্তু প্রশ্ন এখনও থেকে যায় দর্শক, আসলে কি ঘটেছিল সেখানে? দেখুন, বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল আসলে মাটির নিচে একটা লো এন্ড নিউক্লিয়ার টেস্ট সম্পন্ন করেছে। কিন্তু কেন? কারণ ইরানকে একটা কড়া মেসেজ দেওয়ার জন্য। ইসরায়েল ইরানকে বোঝাতে চাইল, তোমরা যদি ভাবো যে তোমরা বোমা বানিয়ে ফেলবে আর আমরা বসে থাকবো, তাহলে ভুল ভাবছো। আমাদের অস্ত্র একদম রেডি এবং পরীক্ষিত। আমি একটু আগেই আপনাদের ওই অ্যামুমিট বা ইসরায়েলের সেই অস্পষ্টতার পলিসির কথা বলছিলাম না? এই ভূমিকম্পের ঘটনাটাও সেই পলিসিরই একটা মাস্টার স্ট্রোক। ইসরায়েল কখনোই বুক বাজিয়ে বলবে না যে আমরা নিউক্লিয়ার টেস্ট করেছি। কিন্তু 2026 সালের জানুয়ারির ওই তথাকথিত ভূমিকম্প ইরান এবং সারা বিশ্বকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিল যে ইসরায়েলের নিউক্লিয়ার অপশান এখন আর শুধু কোনো মিথ্যে বা গল্প নয়, এটা একটা জলজ্যান্ত পরীক্ষিত বাস্তব। দর্শক, সত্যি বলতে কি, আমরা একটা চরম অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যাই বলুন না কেন। একদিকে আমেরিকা আর ইসরায়েল মিলে বয়ান তৈরি করছে যে ইরানের হাতে 7 দিনের মধ্যে বোমা আসছে। অন্যদিকে ইসরায়েল নিজের মাটির নিচে পরীক্ষা চালিয়ে ইরানকে থ্রেট দিচ্ছে। আর মাঝখান থেকে বলির পাঠা হচ্ছে সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডের চালাচালি এখন শেষ। এবার সরাসরি রাজা উজিরের মারার খেলা চলছে। যদি ইসরায়েল সত্যিই ওই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন ইরানের ফেসিলিটিগুলোতে ব্যবহার করে, তবে এর রেডিয়েশন শুধু মধ্যপ্রাচ্যেই আটকে থাকবে না, এর জিওপলিটিক্যাল এবং ইকোনমিক রেডিয়েশন আমাদের এবং আপনাদের দৈনন্দিন জীবনেও এসে পড়বে। এখন আমি আপনাদের কাছে একটা খুব সিরিয়াস প্রশ্ন রাখতে চাই, আপনাদের কি মনে হয় ইসরায়েলকে সত্যি আগামী কয়েক মাসের মধ্যে ইরানের উপর একটা নিউক্লিয়ার স্ট্রাইক করবে, নাকি এই পুরো টেক্সটাইল ফ্যাক্টরি আর ওই ভূমিকম্প এগুলো সবই একটা স্নায়ু যুদ্ধের অংশ, যাতে ইরান ভয় পেয়ে পিছিয়ে যায়? আপনাদের তীক্ষ্ণ মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপাতত তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে।